আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেফতারে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে প্রসিকিউশনের চিঠি, 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বৈশ্বিক জলবায়ুর ক্ষতি নিরসনে বাংলাদেশের চাওয়া বাকু ঘোষণায় তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান, সার্কের পুনরুজ্জীবনের অনুরোধ। নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছায় জাতিসংঘ মহাসচিবের গুরুত্ব আরোপ, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় অর্থায়নে তাগিদ। জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বাতিল করতে হবে মনে করেন বিএনপি নেতারা, অন্য পথে সুফল আসবে না মন্তব্য। বর্তমানে গণমাধ্যম আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বললেন তথ্য উপদেষ্টা, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে ভুল থাকলে সংশোধনের আশ্বাস। এবং চ্যানেল আই কার্যালয়ে সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা, এশিয়া কাপ ও বিশ্বকাপে সাবিনা ও তার দলের সাফল্যের স্বপ্ন। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। জুলাই অগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের আইজিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ির ওসি জাকির হোসেন ও ড্যামরা থানার ওসি সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মানবতা বিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে 27 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে অনেকেই বিদেশে পালিয়ে থাকায় তাদের ধরে নিয়ে আসতে রেড নোটিশ জারির জন্য আইনি পদক্ষেপ নিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনা বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। যাত্রাবাড়ি ও ড্যামরা এলাকায় 100 থেকে 150 লোককে হত্যা করার অভিযোগে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। হত্যায় ইন্ধনদাতা হিসেবে সাবেক র্যাব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করা হয়। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে, অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। যেসব পুলিশ কর্মকর্তা জুলাই গণহত্যায় জড়িত না, তাদের নির্বিঘ্নে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক জলবায়ুর ক্ষতির হাত থেকে বাঁচাতে বাংলাদেশের চাওয়াগুলো বাকু ঘোষণায় যেন প্রতিফলিত হয়, সে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনের বিভিন্ন আলোচনায় তিনি বলেন, উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের তুলনায় ক্ষতিপূরণ খুবই কম। সার্ককে পুনরুজ্জীবিত করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের অনুরোধ করেছেন অধ্যাপক ইউনূস। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন তিনি। COP29 সম্মেলনের ফাঁকে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন অধ্যাপক ইউনূস।
জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। অধ্যাপক ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের সঙ্গে সাক্ষাৎ করে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের জন্য আহ্বান জানান। সম্মেলনে বাংলাদেশের অবস্থা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা যেটা চাচ্ছি সেটা কিভাবে আমরা আদায় করতে পারি সেটার উপরে প্রফেসর ইউনুস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। তুমি যে ফসিল ফুয়েল পুরাও, তুমি যে সিভিলাইজেশনটা গড়েছো গ্লোবাল নর্থে, সেটার দায়টা আমার উপর দিয়ে যাচ্ছে। আমি সেটার ভয়াবহ ইম্প্যাক্টের শিকার হচ্ছে আমি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ট ইমাম ডক্টর আহমেদ আল তাইয়েব। বাকুর রিটন কার্লটন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যতের নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর ভূমিকায় গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বর্ধিত অর্থায়নে জোর দিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। সম্মেলনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাতে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির রিপোর্ট। কার্বন নির্গমন নিরসনে ক্ষমতাধর দেশগুলোর কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রগতির মূল্যায়ন করার পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতেও গুরুত্ব আরোপ করেছেন তিনি। You must do more to protect your people from the ravages of the climate crisis. The most vulnerable are being abandoned to climate extremes. The gap between adaptation needs and finance could reach up to $359 billion a year by 2030. পরিস্থিতি উন্নয়নে G20-র কার্যকর ভূমিকা ও ব্যাপক অর্থায়ন ও ছাড়ে জোর দিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। এখানে অনেক দেশ থেকে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা এসেছেন এবং সেখানে আমাদের প্রফেসর ইউনুসও এসেছেন বাংলাদেশ থেকে। এইখানে নানা বিষয় নিয়ে আলোচনার যেটা শুরু হয়েছে তার মধ্যে আমাদের জাতিসংঘের মহাসচিব খুব গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট তুলে ধরেছেন। একটি হচ্ছে কার্বন ইমিশন কমানোর ব্যাপারে G20 রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে বলেছেন এবং এর ব্যাপারে জোরালো ভূমিকা নিতে বলেছেন। পাশাপাশি ক্লাইমেট ক্রাইসিসে যারা জর্জরিত তাদের জন্য একটা ফান্ডের ব্যাপার যেটা ছিল আগে সেটাকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন করতে বলেছেন প্রতি বছর। আমরা আশা করছি বাংলাদেশ আমাদের যেই ব্যাপারগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি যে মিটিগেশন, অ্যাডাপ্টেশন এবং লস অ্যান্ড ড্যামেজ, আমরা আশা করছি এই কথাগুলো আজকে অথবা কালকের মধ্যে হয়তো বলা হবে। আমাদের তরফ থেকে প্রফেসর ইউনুস তুলে ধরবেন এই বিষয়টি। আয়োজক দেশ হিসেবে আজারবাইজান উচ্চ পর্যায়ের আলোচনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি বিনিময়ে জোর দেওয়া হয়েছে। সরকার প্রধানদের আলোচনা শেষে শুরু হবে পর্যালোচনা ও করণীয় নির্ধারণ। তাই বিশ্ব নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে ভবিষ্যৎ প্রজন্ম যেন ভুক্তভোগী না হয় সে বিষয়ে জোর দিচ্ছে বিভিন্ন দেশ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সীমিত ডিকার্বনাইজেশন সক্ষমতা সম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে পরিবেশ বান্ধব শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীজন হতে পারেন প্রান্তিক কৃষকরা। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির আরেকটি রিপোর্ট। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে চলতে থাকে বিষয়ভিত্তিক আয়োজন। এরই ধারাবাহিকতায় সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ক্ষুদ্র কৃষকদের জন্য অর্থায়নে প্রবেশাধিকার বিষয়ে বৈশ্বিক আলোচনা হয়েছে। আলোচনায় উঠে আসে ক্ষুদ্র ও নারী কৃষকরা কৃষিতে সীমিত বাজার প্রবেশাধিকার এবং জলবায়ু ঝুঁকিসহ আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার চিত্র। আয়োজনে যোগ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আবাস গড়তে আলোচিত তত্ত্ব 3.0 বাস্তবায়নে গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত ও পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতে 3.0 উপযোগিতাও তুলে ধরেন তিনি। I will not do anything which enhances wealth concentration. If money goes in one direction, I will not do that. How? I will practice social business. There is no profit in it. So there is no chance of wealth concentration because I don't own it anymore. It's not my money. I just take care of the money to do things to solve problems. And zero unemployment because I am not a job seeker. I am an entrepreneur. So if you are a member of the club, you make sure you become an entrepreneur. Never look for a job from anybody. আলোচিত তত্ত্ব 3.0 প্রসার ও বাস্তবায়নে বর্তমানে বিশ্বের 40টি দেশে 7,000 ক্লাবের কার্যক্রম চলমান। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। বিএনপি বলেছে, আওয়ামী লীগকে বাতিল করতে হলে জনগণের ভোটের মাধ্যমে বাতিল করতে হবে। অন্য কোনো পথে করলে তার সুফল পাওয়া যাবে না। দলের নেতারা বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনার কথা শুনতে চায় বিএনপি, আর অন্য কোনো কথা নয়। রাহুল রায়ের রিপোর্ট। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রাজধানীর মতো সারা দেশেই নানা কর্মসূচি থাকছে বিএনপির। সেখানে দলের সিনিয়র নেতারাও যাচ্ছেন। লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। 6টি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য, তারা কাজ শুরু করেছেন। তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার, সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন, সেই সময়টুকু আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। রাজধানীতে আলাদা আলোচনায় দলটির নেতারা নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেন। অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয় না, এটা সুফল আমরা দেখি নাই কোথাও। নূতন বয়ান শুনতে চাই না। একটা বয়ান, সে বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া বৈষম্য আরো বাড়বে। আমরা চাই না যে আপনাদের দ্বারা বৈষম্য সৃষ্টি হোক। এই বৈষম্য বলে আপনারা সরকার গঠন করছেন, আমরা সমর্থন দিচ্ছি, এখনো সমর্থন দিচ্ছি, ভবিষ্যতেও দিব, যদি আপনারা আর বৈষম্য না বাড়ান। বিএনপি নেতারা বলেছেন, বিএনপি সবসময় জাতীয় ঐক্য চায়। এই ঐক্যের মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অতীতের চেয়ে এখন গণমাধ্যম বেশি স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা টেকসই করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। গণমাধ্যম কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে তথ্য উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের প্রক্রিয়ায় ভুল থাকলে তা সংশোধন করা হবে। রফিকুল বাশারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের 3 মাস পর টেলিভিশন এবং পত্রিকার মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠক করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সচিবালয়ে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে। যে আসলে এই যে আমাদের স্বাধীনতা,
এই স্বাধীনতাটি আসলে কিভাবে টেকসই হতে পারে, যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে। তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। বাংলাদেশ নিয়ে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে, এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে। প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা সম্প্রতি কিছু সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বিষয়ে কথা বলেন। বিগত রেজিমে অ্যাক্রিডিটেশন কার্ডের তো কোনো নীতিমালাই ছিল না, দলীয় কর্মীদেরও দেওয়া হয়েছে, যারা সাংবাদিক না তাদেরকেও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই জঞ্জালগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো নির্বিচারে যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে, সেটি আমরা ব্যবস্থা নিব। মূলত যারা সাংবাদিক না, সাংবাদিকদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে পড়ে না এবং যারা মূলত ব্যক্তিগত নানান সুবিধার মধ্য দিয়ে হচ্ছে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা পেয়েছিল গত রেজিমে, তাদের কার্ডগুলো এখানে বাতিল করা হচ্ছে। এবং আমরা তো বলেছি যাদের বিরুদ্ধে আইনগত বা আর্থিক অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। টেলিভিশন মালিক প্রতিনিধিদের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভাড়া সমন্বয়, বাংলাদেশে বিদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপ সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের অন্তরায় বলে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই কথা জানান। বিবৃতিতে বলা হয়, 3 দফায় মোট 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। এ তালিকায় অনেক পেশাদার ও সক্রিয় সাংবাদিক এবং সম্পাদকের নামও রয়েছে, যা সম্পাদক পরিষদ ও এর সদস্যদের উদ্বিগ্ন করে তুলেছে। সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়াই ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপ সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের অন্তরায়। এর মধ্য দিয়ে গণমাধ্যমে সেন্সরশিপ সহ নিয়ন্ত্রণবাদী পরিবেশ তৈরির ঝুঁকি তৈরি হচ্ছে, যা জুলাই-অগাস্ট অভ্যুত্থানের মূল চেতনারও পরিপন্থী। তাই সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়া এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপর সব ধরনের আক্রমণ বন্ধ এবং স্বাধীন ও গণতান্ত্রিক সাংবাদিকতা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করতে তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান সম্পাদক পরিষদ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এছাড়াও সাংবাদিকদের জন্য একটি নির্বিঘ্ন প্রেস অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া চালু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে। নিজের চোখ হারানোর কষ্ট ভুলতে পারলেও দেশের মানুষ ভুলে গেলে সে কষ্ট সহ্য করতে পারবেন না বলে আকুতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে চোখ হারানো চাঁপাইনবাবগঞ্জের যুবক ইমাম হোসেন। ছাত্র জনতার আন্দোলনে প্রথম শহীদ রংপুরের আবু সাইদের মা মনোয়ারা বেগমেরও একই আকুতি। ছেলের জন্য দোয়া চাইলেন দেশের মানুষের কাছে। আর্থিক সহায়তা নিতে ঢাকায় এক অনুষ্ঠানে আসেন জুলাই-অগাস্ট আন্দোলনের শহীদদের পরিবারের সদস্য এবং আহতদের কয়েকজন। শহীদদের স্বজন ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন অর্থ উপদেষ্টা। রিজভিনা বাজের রিপোর্ট। রংপুরের আবু সাইদ বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময়ে 16 জুলাই শহীদ হন। অসচ্ছল পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাইদের মা মনোয়ারা বেগম অর্থ মন্ত্রণালয়ের বিশেষায়িত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর ঋণ গ্রহীতা। তার মতো আরও 6 জন শহীদের পরিবারের সদস্যরা এই সংস্থার উপকারভোগী। গুরুতর আহত 16 জন সহ 33 জন শিক্ষার্থীর পরিবারও SDF থেকে ঋণ নিয়ে জীবনমান উন্নত করার সংগ্রাম করছে। শেষ কথা হয় নাই, কথা বলতে পারিনি, শহীদ হয়ে গেছে। ছেলে হারাইছি, এখন ছেলে বাই এলা মানুষ যাওছে হাঁটতে হাঁটতে এলেই দেখা পড়ছি না, পরিচয় হচ্ছে। দেশের না আমার ছেলে দেশটা স্বাধীন করছে। কোনো আফসোস নেই, আমি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি খুনি হাসিনার
হাত থেকে আমাদের বাংলাদেশকে আমাদের যে স্বাধীন করতে পেরেছি, এটি আমি অনেক খুশি। আমাদেরকে কেউ ভুলে যায় না। আপনার আমাদের যে আত্মত্যাগ, আমরা যে দেশের জন্য আত্মত্যাগ দিয়েছি, আমাদের কখনো আপনারা ভুলে যায় না। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবারকে 2 লাখ টাকা, গুরুতর আহতদের 1 লাখ এবং আহত 33 জনকে 50,000 টাকা সহায়তা দিয়েছে এসডিএফ। কারো গলায় বুলেট লেগেছে, কারো মাথায় লেগেছে অনেক, এবং আমি তাদের প্রতি সমবেদনা জানাই এবং আমরা আপনাদের সবার জন্য দোয়া করছি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা একটা কঠিন সময় দিয়ে পার হচ্ছি, সবাই কঠিন দায়িত্ব আমাদের কাছে পড়েছে। আমরা ভুল ত্রুটি করছি, এই ভুল ত্রুটি বিশালভাবে আপনারা এসে করবেন না, ম্যাগনিফাই করবেন না। এটা আছে ভুল ত্রুটি, আমরা শুধু করবো, বাট প্রোঅ্যাক্টিভভাবে যদি ভুল ত্রুটিগুলো আমরা আপনারা জানান, আমরা সংশোধন করবো। এসডিএফ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, নগদ অর্থ সহায়তার পাশাপাশি শহীদ পরিবারের নেওয়া ঋণের বকেয়া কিস্তি মাফ করে দেওয়া হয়েছে। এছাড়া হতাহতদের পরিবারের বেকার সদস্যদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করারও উদ্যোগ রয়েছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। সাফ ফুটবলের শিরোপা জিতে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে জমকালো সংবর্ধনা দিল চ্যানেল আই। সাফল্য ও স্বপ্নের মেলবন্ধন হিসেবে কাজ করা লাল সবুজের চ্যানেলে ভালোবাসায় সিক্ত হন সঞ্জিদা, মারিয়া, ঋতুপর্ণারা। টানা দ্বিতীয়বার সাফের সেরা হওয়া সাবিনা খাতুনের দলকে এবার এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখার তাগিদ দিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। রিপোর্টে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। টানা 2 বার সাফ ফুটবলের শিরোপা জিতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পালকে সাফল্যে যোগ করে উচ্ছ্বাস ও অভিনন্দনে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফুটবলের এই দুর্দান্ত অর্জনে চ্যানেল আই প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নারী ফুটবলাররা। এ সময় স্টুডিওতে সাফ জয়ের গল্প শোনান নারী দলের সদস্যরা। যে আমাদের কোনো সাফল্যে সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই চ্যানেল আইয়ের নামটা থাকে। অ্যাজ এ টিম বাংলাদেশের মেয়েরা যে খেলতে পারে, ফুটবল খেলতে পারে এবং দেখার মতো খেলতে পারে, সেটাই আমরা করে দেখিয়েছি। আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে পারছি, ভালো লাগছে অনেক চ্যাম্পিয়ন হয়ে আবার ইন্ডিয়াকে হারাতে পারছি মানেই আর ফাইনালে যাওয়া, চ্যাম্পিয়ন হওয়াটা এটা আসলে আমাদের কাছে নিশ্চিত বলবো না, কিন্তু আমরা পারছি। পাকিস্তানের ম্যাচের সাথে ড্র হওয়াটার জন্যই আমরা এই ট্রফিটা পাইছি। শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবে লাল সবুজের মেয়েরা, প্রত্যাশা চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের। দক্ষিণ এশিয়ায় যা পাওয়ার, যা দেখানো হয়ে গেছে, আরেকবার পেলে এটা হ্যাট্রিক হবে, ইটস ট্রু। সেটার জন্য নিশ্চয়ই আমরা সামনের দিকে চেয়ে থাকবো, কিন্তু আমি জোর দেব যে এশিয়ার সেরা এবং একই সাথে নারী বিশ্বকাপের সেরা বাংলাদেশ হবে, সেই রকম একটা পরিকল্পনা নিয়ে যদি আমরা এগোই, এবং আমার বিশ্বাস নতুন কমিটিতে যারা এসছেন তারা এটার দিকে অনেক বেশি গুরুত্ব দেবে। পাফুফের নতুন কমিটিতে আসা কর্তারাও চান মেয়েদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে। আমাদের অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে, স্ট্রং টিমের সাথে, আমি সবসময় সেটা বলে এসেছি। একসাথে ক্যাম্পে থাকার কারণেই সাফল্যটা এসছে, এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। ওনারা সবাই একসাথে দিন রাত সারা বছর ধরে একসাথে থাকেন, একসাথে প্র্যাকটিস করেন। অভিনন্দন পর্ব শেষে চ্যানেল আইয়ের পরিবারের সঙ্গে ফটো ফ্রেমে আবদ্ধ হয়ে শেষ হলো নারী ফুটবলারদের আনন্দঘন মিলন মেলা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য খবর। র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ দায়ের করেছেন। পরে লিমন বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ন্যায় বিচার পাননি তিনি, তাই ন্যায় বিচারের আশা নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। 2011 সালের 23শে মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র্যাবের অভিযানের সময় লিমন গুলিবিদ্ধ হন। এর কয়েকদিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হন। লিমনের এইচএসসি পরীক্ষার মাত্র 12 দিন আগে এ ঘটনা ঘটে। তখন তার বয়স ছিল 16 বছর। সে বছর আর পরীক্ষা দেয়া হয়নি লিমনের। চিকিৎসাধীন অবস্থায় পরের বছর পিরোজপুরের কাউখালী উপজেলার কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 4 পান লিমন। এরপর ভর্তি হন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে।
আমাদের দাবি যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে, যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। এই তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান এবং বরিশাল র্যাবের 8-এর যে প্রধান ছিল মেজর রাশেদ, এই 3 জনকে আমরা কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারিনি। আজকে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে এই 3 জনকে আমরা অন্তর্ভুক্ত করেছি। গুম খুন অনেক, তো তাই র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। দক্ষিণ চীনের জুহাই স্টেডিয়ামের পাশে ব্যায়ামরত লোকদের উপর গাড়ি তুলে দেয় 35 জন নিহত, অভিযুক্ত চালক আটক। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মহানগরীর 15টি থানা ও 43টি ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। নাসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে এই মতবিনিময় সভা হয়। সভায় কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুরুল রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, ইসমাইল বালি, মামুনুল ইসলাম ও অন্যরা। সভায় মেয়র ডক্টর শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগরকে স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের জুহাই স্টেডিয়ামের পাশে ব্যায়ামরত লোকদের ওপর গাড়ি তুলে দেয়ায় 35 জন নিহত ও 43 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত 62 বছর বয়সী এক চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে এটি হামলা নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় মিডিয়া বলছে যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ বয়স্ক ও শিশু। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের একটা বড় অংশ জুড়ে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভারতীয় হাই কমিশনের আয়োজনে নজরুলের শ্যামা সঙ্গীত সন্ধ্যার উদ্বোধন করেন তিনি। বলেন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুই দেশের অমূল্য সম্পদ। সাম্য, ঐক্য আর প্রয়োজনে দ্রোহের প্রতিচ্ছবি হয়ে ওঠা নজরুলের কবিতা ও গানের বরাত দিয়ে তিনি বলেন, কবির গান, কবিতা এ অঞ্চলের মানুষের জন্য পথ নির্দেশক ছিল। পরে নজরুলের কবিতা, আবৃত্তি এবং গান পরিবেশন করা হয়। অতিথিদের নিয়ে সস্ত্রীকে সন্ধ্যা উপভোগ করেন হাই কমিশনার। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শন করা হচ্ছে ক্লাসিক সব নাটক, সিনেমা ও সিরিজ। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নতুন নাটক স্টেশন। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার এবং সাফা কবির। রোমান্টিক ড্রামা স্টেশন পরিচালনা করেছেন তারেক রহমান। 7 নভেম্বর থেকে আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটকটি। এবার কৃষি সংবাদ। নীলফামারীর সৈয়দপুরে বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফুল গাছের পাশাপাশি অনেকেই শুরু করেছেন সমন্বিত কৃষি। ছাদ পরিণত হচ্ছে নিরাপদ ফসল আবাদের একখণ্ড জমিতে। পারিবারিক চাহিদার অনেকটাই যোগান দিচ্ছে এই ছাদ কৃষি। এবার জানাবো প্রকৃতি সংবাদ। জলবায়ুর বিরূপ প্রভাবে একদিকে খরা, অন্যদিকে অধিক বৃষ্টিপাতে ব্যাহত হচ্ছে মৌলভীবাজারে চায়ের উৎপাদন। বিগত বছরগুলোতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও চলতি বছর চায়ের উৎপাদনে নেই কাঙ্ক্ষিত ফলন। উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই শিল্পের সাথে জড়িতরা।
আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। স্থবির হয়ে পড়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ। গণ অভ্যুত্থানের পর বেশিরভাগ ঠিকাদার পলাতক থাকায় থেমে আছে রাস্তাঘাট, ড্রেন ও কালভার্ট নির্মাণ ও মেরামত কাজ। মাসের পর মাস ভোগান্তিতে আছেন নগরবাসী। নগর কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে কাজগুলো। কাজের মেয়াদ শেষ হয়ে গেলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুরু হতে যাচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024। 17 নভেম্বর চট্টগ্রামে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে 42টি বিশ্ববিদ্যালয়ের মাঠের লড়াই শুরু হবে। ঢাকার 24টি, চট্টগ্রামের 10টি এবং রাজশাহী ও খুলনার 4টি করে মোট 42টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দেশের 4টি অঞ্চলকে মোট 8টি গ্রুপে ভাগ করে ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচ নকআউট পদ্ধতিতে হবে। বিকেলে রাজধানীর 5 তারকা একটি হোটেলে এই টুর্নামেন্টের ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের বিজয়ী দল পাবে 5 লাখ টাকা এবং রানার্স আপ দল পাবে 3 লাখ টাকার অর্থ পুরস্কার। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি এবং মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক ওমর হান্নান উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অসামান্য অবদানের স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ইউকে এক্সাম বোর্ডের জন্য ব্রিটিশ কাউন্সিল পরিচালিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল অ্যান্ড পিয়ারসন এডেক্সেল কোয়ালিফিকেশনসে 36 জন শিক্ষার্থীর অসামান্য ফলাফলের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সন্ধ্যায় রাজধানীর 5 তারকা হোটেলে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান প্রেজেন্টেশন উপস্থাপন করেন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রংপুরে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে দেশের শতভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের অংশ হিসেবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে অ্যাকশন এইড বাংলাদেশ ও ডপস। এতে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কাউনিয়া মোফাজ্জল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেয়। ডপসের নির্বাহী উজ্জ্বল চক্রবর্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকশন এইডের প্রোগ্রাম অফিসার নাজিয়া ইয়াসমিন, শিক্ষা কর্মকর্তা দিল আফরোজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার রয়েছে খেলার খবর। ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেফতারে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে প্রসিকিউশনের চিঠি। 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বৈশ্বিক জলবায়ুর ক্ষতি নিরসনে বাংলাদেশের চাওয়া বাকু ঘোষণায় তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান। সার্কের পুনরুজ্জীবনের অনুরোধ। নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছায় জাতিসংঘ মহাসচিবের গুরুত্ব আরোপ। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় অর্থায়নে তাগিদ। জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বাতিল করতে হবে মনে করেন বিএনপি নেতারা। অন্য পথে সুফল আসবে না মন্তব্য। বর্তমানে গণমাধ্যম আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বললেন তথ্য উপদেষ্টা। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে ভুল থাকলে সংশোধনের আশ্বাস। এবং চ্যানেল আই কার্যালয়ে সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা। এশিয়া কাপ ও বিশ্বকাপে সাবিনা ও তার দলের সাফল্যের স্বপ্ন। প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।